দেশের ব্যাংক খাতে একসময় সবচেয়ে বড় ব্যাংক এবং শক্তিশালী ব্যাংক হিসাবে আবির্ভূত হয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দক্ষিণ এশিয়ায় ইসলামী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক হিসেবে এটি আবির্ভূত হলেও 2014 সালের আওয়ামী লীগের দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর থেকে তারা ইসলামী ব্যাংক দখলের বিষয়ে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় 2017 সালে আওয়ামী লীগ আহ, একটি এজেন্সির মাধ্যমে, আমরা যদি বলি তাহলে নাম ধরেই বলা যায়, ডিজিএফআই এর কিছু সদস্যের মাধ্যমে ইসলামী ব্যাংকটাকে দখলে নেওয়া হয় এবং তৎকালীন ছোট একটি গ্রুপ, অর্থাৎ ইসলামী ব্যাংক দখলের আগে এসালাম গ্রুপ বাংলাদেশে খুব বেশি আলোচিত ছিল এমন নয়। এটা দখলে নেওয়ার পর থেকে এসালাম গ্রুপের আর্থিক ভিত্তি ফুলে ফেপে বড় হওয়া শুরু করে। এর আগে ইসলামী ব্যাংকে এসালামের ঋণ ছিল 2000 থেকে 2600 কোটি টাকার মতো। এরপরে এটি বাড়তে বাড়তে এখন 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 75,000 কোটি টাকা এবং সে আহ, আহ, এই ব্যাংক থেকে 10,000 কোটি টাকা বিভিন্ন তার নিয়ন্ত্রিত ব্যাংকগুলোতে ডিপোজিট হিসাবে নিয়েছে এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন ফান্ড রয়েছে, আপনারা জানেন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, তারপর ইসলামী ব্যাংকের কর্মচারীদের যেসব সার্ভিস বেনিফিটের ফান্ড রয়েছে, ফান্ড থেকে সে লুটপাট করেছে। সব মিলে আসে আহ, বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বিএফআইও, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রিত যে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইও তথ্য মতে এটার পরিমাণ 1,05,000 কোটি টাকা, অর্থাৎ একটা ব্যাংকের একেবারে ভিত্তিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সালাম। তো আপনারা আহ, মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে এজেন্সির মাধ্যমে এই ব্যাংকটিকে দখলে নেওয়া হয়। ইসলামী ব্যাংকের তৎকালীন এমডি এমডি ছিলেন, আমরা জানি, আব্দুল মান্নান সাহেব। তাকে ভোররাতে আহ, ফজরের সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন এবং আরো কয়েকজন ডিরেক্টরকে এভাবে তুলে নিয়ে গিয়ে এস আলম গ্রুপ এই ব্যাংকটিকে দখল করে। এতে প্রত্যক্ষভাবে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এটাতে সহযোগিতা না করলেও সহযোগিতা ছিল, কারণ আহ, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক দখলের পর এসালাম গ্রুপের নিয়োগকৃত যেসব এমডি, ডিএমডি, তারপর বোর্ড সেক্রেটারি সহ যেসব নিয়োগ হয়েছিল, এই নিয়োগগুলো অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ছিলেন ফজলে কবির। তিনি রাত 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করেছেন। এমনকি আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যিনি বিআরপিডির দায়িত্বে ছিলেন জিএম, তিনি সহ 6 থেকে 8 জন কর্মকর্তাকে রাত্রে 11টা 12টা পর্যন্ত অফিস করতে হয়েছে শুধুমাত্র এগুলো ঠিক করার জন্য, অর্থাৎ ইসলামী ব্যাংককে এসালমের হাতে তুলে দেওয়ার জন্য তারা কাজ করেছেন। সব মিলিয়ে আমরা সে সময় ইসলামী ব্যাংককে দখলের ক্ষেত্রে আহ, এটা বলা যাবে না যে বাংলাদেশ ব্যাংক প্রত্যক্ষভাবে ধরে নিয়ে তাদেরকে এসালমের হাতে তুলে দিয়েছে, এরকম নয়। তবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছিল। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া আপনারা জানেন যে একটা ব্যাংক দখল করার কোনো সুযোগ নেই। তবে এবার আমরা একটা ভিন্ন অবস্থা দেখতে পাচ্ছি যে আপনারা জানেন গতকাল ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর যা খুরশেদ আলমকে, যাকে আমরা আহ, জানতাম 5ই আগস্টের আগে যে এস আলমের সবচাইতে বিশ্বস্ত লোক হিসেবে। আপনারা জানেন যে এস আলম যখন 2022 সালের পর থেকে আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমগুলো, আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছেন, আমরা যারা ছিলাম মাঠে ইসলাম ব্যাংকিং খাত নিয়ে কাজ করি, আমরা প্রতিনিয়তই ইসলামী ব্যাংকে সহ ব্যাংক খাত থেকে সালাম গ্রুপ যেসব লুটপাট করছিল তার রিপোর্ট ধারাবাহিকভাবে প্রকাশ করতেছিল। এটাকে বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো একজন ডেপুটি গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের অফসাইট এবং অনসাইট সুপারভিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ব্যক্তির নাম খুরশিদ আলম। এই খুরশিদ আলম এখন হয়েছেন 5ই আগস্টের পর তিনি, আমরা যাকে জেলে থাকবে এরকম মনে করেছিলাম, সেই ব্যক্তিকে এনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন বর্তমান সরকার। বর্তমান সরকার, আমরা এই কারণে বললাম বাংলাদেশ ব্যাংক, এই কারণে বললাম না কারণ বাংলাদেশ ব্যাংকে আপনারা জানেন এর আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের মুস্তাকুর রহমান সাহেবকে। তাকে কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে আপনারা সেটাও দেখেছেন। এখন আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাকে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখেছেন। সব মিলিয়ে এস আলমের একজন বিশ্বস্ত লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে আমরা যেটা আজ করতে পারছি, এখন আমরা শিওর না, তবে আঁচ করতে পারছি যে একরকম এস আলমের হাতেই ব্যাংকটিকে আবার পুনরায় তুলে দেওয়া হলো। এইটা বর্তমান সরকারের জন্য একটি, আমরা যদি বলি, এটা এক কথায় নিজের পায়ে নিজে কোড়াল মারা। আপনারা জানেন আওয়ামী লীগের শেষ আমলে দেশের আর্থিক খাতের যেই পরিস্থিতি তৈরি হয়েছে, 5ই আগস্ট আন্দোলনের কারণে হয়তোবা তারা, আমরা আপাত দৃষ্টিতে দেখেছি আমরা আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, কিন্তু এর পেছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তাদের আর্থিক ভিত্তি একেবারে শূন্যের কোটায় গিয়ে পৌঁছেছিল। বিশেষ করে দেশের 8 থেকে 10টি ব্যাংক একেবারে ভিত্তি পুরো নড়বড়ে হয়ে দেশের মানুষের আমানত ফিরে পাওয়ার যেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে আমাদের ব্যাংকিং সেক্টরে, দেশের আর্থিক খাতে। বিশেষ করে আপনারা জানেন সে সময়ে ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি তৈরি হয়েছিল, -37,000 কোটি 57,000 কোটি টাকা পর্যন্ত হয়েছে। অর্থাৎ এই টাকা পুরোটাই বাংলাদেশ ব্যাংক দিয়েছে কোনো সিকিউরিটি ছাড়া, কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া। বাংলাদেশ ব্যাংক এইসব টাকা এই ব্যাংকগুলোকে দিয়েছে। এটাকে আমরা একেবারে সরাসরি, যেটাকে আমরা বলতে পারি প্রিন্টিং মানি হিসেবে এখানে ইনজেস্ট করা হয়েছে, এবং সরকার তার সরকারি কার্যক্রম পরিচালনা করতে একেবারে খুবই হিমশিম খাচ্ছিল। এজন্য প্রায় 1 লাখ 1.5 লাখ কোটি টাকা পর্যন্ত টাকা ছাপিয়ে মার্কেটে ছেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের মানুষের দৈনন্দিন জীবনে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, এই কারণে মানুষ বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। অর্থাৎ আমরা যেটাকে বলি, মানুষের পেটে যখন টান পড়ে তখন মানুষ রাস্তায় নামে। সেই প্রেক্ষাপট তৈরি হওয়ার পর 5ই আগস্ট ছাত্র জনতা যখন গর্জে উঠেছিল, এদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসেছে, এই সরকারকে বিতাড়িত করেছে এক কথায়। কিন্তু এই মুহূর্তে দেশের আর্থিক খাতের যে অবস্থা, আওয়ামী লীগ একেবারে ভঙ্গুর একটি আর্থিক ব্যবস্থা রেখে গিয়েছে। এই আর্থিক খাতকে ঠিক করার জন্য সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হওয়া দরকার ছিল ব্যাংকিং সেক্টরকে ঠিক করা, কিন্তু সেই জায়গায় পুরোপুরি ব্যর্থতার একটি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মোস্তাকুর রহমানের মতো একজন অনভিজ্ঞ, যিনি আর্থিক খাতের সম্পর্কে সম্যক ধারণা রাখেন না, তার মতো একজনকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে এখন আবার ইসলামী ব্যাংকে একজন এস আলমের সহযোগী, আমরা যাকে বলতে পারি, সেই ধরনের একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে, এভাবে যদি চলতে থাকে তাহলে সরকারকে বাধ্য হয়ে মানি প্রিন্ট করতে হবে। মানি প্রিন্ট করতে হবে না, বিশেষ করে যেভাবে সরকার প্রণোদনা ব্যবসায়ীদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দিয়ে মার্কেটে ইনজেক্ট করতেছে টাকা, সেক্ষেত্রে আমাদের মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এই ডিসেম্বর নাগাদ মূল্যস্ফীতি 15 ছাড়িয়ে যেতে পারে। এতে মানুষের যখন পেটে টান পড়বে, মানুষ আবারও গর্জে উঠতে পারে। সেজন্য সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে আরো ভেবে চিন্তে, আরো চিন্তা ভাবনা করে, আরো পরামর্শের মাধ্যমে অর্থনীতিবিদ, তারপর হচ্ছে ব্যবসায়ী, তারপরে স্টেক হোল্ডার, অর্থাৎ এই আর্থিক খাতের যারা স্টেক হোল্ডার, তাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে, অথবা তাদের এক্সপার্টাইজ যারা আছেন এই খাতের, তাদের সাথে পরামর্শ করে তাদের পরামর্শ অনুযায়ী এই খাতকে ঢেলে সাজাতে হবে। আর্থিক খাতকে যদি ঢেলে সাজাতে সরকার ব্যর্থ হয়, তাহলে আলটিমেট এই সরকার ব্যর্থ হবে। এই সরকার ব্যর্থ হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমরা জানি এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের যারা দোসর, তারা শক্তিশালী হবে, তারা আবার পুনরায় ক্ষমতায় বসার জন্য প্রেক্ষাপট তৈরি হবে তাদের
ক্ষমতায় বসার, অথবা বাংলাদেশে রাইটিস্টদের উত্থান হবে। আপনারা জানেন রাইটিস্টদের উত্থান হলে আদৌ এই রাষ্ট্র ব্যবস্থার কি ধরনের আহ, সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য আমাদের অবশ্যই এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, পরামর্শ দিয়ে প্রয়োজনে আন্দোলন, সংগ্রাম অথবা পরামর্শ আহ, পরামর্শের মাধ্যমে, অর্থাৎ এই সরকারকে টিকিয়ে রাখার জন্য আমাদের যা যা করা দরকার তাই করতে হবে। তবে সরকারকে অবশ্যই চাপে রাখতে হবে যাতে সরকার সোজা পথ রেখে ডানে বামে অর্থাৎ বাঁকা পথে না যায়। সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে, সরকারকেও সচেতন হতে হবে। সরকারকে আমরা আহ্বান জানাবো ইসলামী ব্যাংকের মতো একটি বড় ব্যাংকে বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, এবং ইসলামী ব্যাংক যদি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বটগাছ, এই বটগাছটি যদি ভেঙে পড়ে, অর্থনীতি অবশ্যই ভেঙে পড়বে। আমরা চাই না অর্থনীতি ভেঙে পড়ুক, আমরা আমাদের জনজীবনে দুর্ভোগ তৈরি হোক এবং সর্বোপরি সরকার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক।